আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছে, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? ঘটনাটা একটু মন দিয়ে শুনুন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদ পরিবার আর আহত জুলাই যোদ্ধাদের সম্মান জানানোর জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজপথে যারা গুলি খেয়েছে, যাদের সন্তান শহীদ হয়েছে, তাদের সম্মান জানাতেই এই আয়োজন। সেখানে দেখানো হচ্ছিল সরকারি খরচে বানানো একটা ভিডিও বা প্রামাণ্যচিত্র। হলে বসা শহীদ পরিবারের মানুষেরা ভেবেছিলেন স্ক্রিনে হয়তো দেখা যাবে আবু সাঈদ কিভাবে দুই হাত ছড়িয়ে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল, দেখা যাবে মীর মুগ্ধর সেই পানি লাগবে পানিটা, কিংবা নাহিদ ইসলাম আর লাখ লাখ ছাত্র জনতার রাজপথের লড়াই। কিন্তু পুরো ভিডিও শেষ হয়ে গেল, অথচ সেখানে রক্ত দেওয়া সাধারণ ছাত্র জনতার কোনো নামই রাখা হলো না। উল্টো পুরো ভিডিওতে দেখানো হলো এই এত বড় আন্দোলনের নাকি একমাত্র নায়ক, একমাত্র নির্দেশক আর মূল পরিচালক ছিলেন বিএনপির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিওটা শেষ হতেই হলরুমের ভেতরে একদম আগুন জ্বলে উঠল। সেখানে বসা শহীদ পরিবারের সদস্য আর আন্দোলনের নেতারা চরম রেগে গেলেন। পুরো হলরুম ফেটে পড়ল একটাই আওয়াজে, ভুয়া ভুয়া ভুয়া। অবস্থা এমন হলো যে রাষ্ট্রপতির সামনেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন অনেকে। ঠিক ওই সময়ই ঘটল সবচেয়ে গরম ঘটনা। হলরুমে চিল্লাচিল্লি দেখে মেজাজ ধরে রাখতে পারলেন না মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? তিনি নিজেই মাইক হাতে নিয়ে নিলেন, কিন্তু পরিস্থিতি ঠান্ডা করা তো দূরের কথা, তিনি রেগে গিয়ে এক বিতর্কিত কথা বলে বসলেন। মাইকে সোজা বলে দিলেন, কিছুই করেন নাই আপনারা। রক্ত দেওয়া আহত মানুষ আর শহীদ পরিবারের মুখের উপর প্রতিমন্ত্রীর এমন কথা যেন আগুনে ঘি ঢেলে দিল। কেটে যাওয়া জায়গায় নুনের ছিটা খেয়ে সবাই একদম ক্ষোভে ফেটে পড়ল। হট্টগোল আর রাগ এক লাফে 3 গুণ বেড়ে গিয়ে পরিস্থিতি একদম হাতের বাইরে চলে গেল। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আর অন্য নেতারা এসে হাত জোর করে অনেক কষ্টে পরিস্থিতি সামাল দেন। তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় ঘটনা ঘটল প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের মুখে। বক্তব্য দিতে উঠে তিনি নিজের সরকারের বানানো ভিডিওর উপর মারাত্মক রেগে গেলেন। ইশরাক হোসেনের মন্ত্রণালয় যে কত বড় ভুল কাজ করেছে তা সবার সামনে তুলে ধরে তিনি সোজা ভাষায় বললেন যে ভিডিওতে শহীদ আবু সাঈদের গুলি খাওয়ার দৃশ্য নেই, যে ছবিতে বেগম খালেদা জিয়া নেই, যে ছবিতে সাধারণ মানুষের রক্তের দাগ নেই, সেটা আর যাই হোক জুলাই বিপ্লবের ভিডিও হতে পারে না। তিনি একদম ঠান্ডা মাথায় ইশরাকের ভুল ধরিয়ে দিয়ে বললেন এই ভিডিওতে অনেক ভুল আছে, আর সবচেয়ে বড় ভুল হলো সেখানে আবু সাঈদের ছবি রাখা হয়নি। তবে একই সাথে তিনি দুঃখ করে বললেন বিদেশ থেকে আসা অতিথিদের সামনে এভাবে চিল্লাচিল্লি আর বয়কট করার কারণে তারা আমাদের দেশ সম্পর্কে খুব বাজে একটা ধারণা নিয়ে চলে গেলেন। কিন্তু এখন আসল প্রশ্ন তুলছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। তারা খুব সহজ একটা হিসাব দিচ্ছেন। তারেক রহমানের এক ডাকি যদি সরকার পড়ে যেত, তবে শেখ হাসিনা সরকার তো পড়ে যাওয়ার কথা ছিল 2023 সালের 28 অক্টোবর। সেদিন তারেক রহমানের ডাকে ঢাকায় 10 লাখ লোক এসে জমা হয়েছিল, কিন্তু পুলিশ একটা বাঁশি বাজাতেই মাত্র 10 মিনিটে সেই 10 লাখ লোক কোথায় হারিয়ে গেল? নেতা আগে পালিয়েছিল নাকি কর্মী আগে পালিয়েছিল? সেটাই তো বড় কথা। আর 10 লাখ লোক কিভাবে 10 মিনিটে হাওয়া হয়? তারা এসেছিল ক্ষমতার লোভে, রাজপথে গুলি খাওয়ার জন্য। তারেক রহমানের ডাকে একটা মানুষও মরতে রাজি হয়নি। এমনকি আন্দোলনের দিনগুলোতেও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল সাহেবকে বারবার বলতে হয়েছে এই আন্দোলন আমাদের না, বিএনপি এর সাথে নেই। কারণ তারা ভালো করেই জানতো এটা যদি দলের আন্দোলন হতো তবে কোটি কোটি সাধারণ মানুষ কখনো জীবন বাজি রেখে রাস্তায় নামতো না। তবে আজ যারা বিএনপির বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলার কথা বলে চিল্লাচ্ছে, বিশ্লেষকরা কিন্তু তাদের দিকেও আঙ্গুল তুলছেন। কারণ ইতিহাস কাউকে ছাড় দেয় না। আজ বিএনপির জায়গায় আগে যখন নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদরা সরকারের উপদেষ্টা হয়ে ক্ষমতায় বসেছিলেন, তখন তারাও তো ইতিহাস থেকে অন্যদের নাম মুছে ফেলার চেষ্টা করেছিলেন। উপদেষ্টা থাকা অবস্থায় নাহিদ ইসলাম নিজেই পোস্ট দিয়ে আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক সাঈদ কায়েমকে ভুয়া বানানোর চেষ্টা করেছিলেন। আসিফ মাহমুদ নিজের লেখা বই থেকে কৌশলে সাদিক কায়েমের ছবি বাদ দিয়েছিলেন। আর আজ যখন বিএনপি ক্ষমতায় এসে তাদেরকে বাদ দিয়ে তারেক রহমানকে নায়ক বানাচ্ছে, তখন এটা আসলে আমাদের দেশের সেই পুরনো নোংরা রাজনীতিরই রূপ। ক্ষমতার চেয়ারে যেই বসে সেই রঙিন চশমা পরে চোখের সামনে থাকা তাজা রক্তকে অস্বীকার করে নতুন ইতিহাস বানাতে চায়। বিশ্লেষকরা পরিষ্কার বলছেন তারেক রহমান যদি নিজেকে আন্দোলনের প্রধান দাবি করতে চান, তাতে সাধারণ মানুষের কিছু আসে যায় না। কিন্তু দুঃখের বিষয় হলো গত 6 মাসে তারেক রহমান তার কাজ দিয়ে এটা প্রমাণ করতে পারেননি যে তিনি জুলাই বিপ্লবকে মন থেকে ভালোবাসেন। তিনি এখনো এটাকে সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন মনে করেন। রাজপথে চোখ হারানো বা পঙ্গু হয়ে যাওয়া যোদ্ধাদের তিনি নিজের মানুষ বলে আপন করে নিতে পারেননি। এমনকি বিএনপির যেসব সাধারণ কর্মী লাঠি আর গুলি খেয়ে রাজপথে রক্ত দিয়েছিল, তাদের খবরও আজ কেউ রাখে না। আজ তারেক সরকারের বড় বড় চেয়ারগুলোর দিকে তাকালে কি দেখা যায়? দেখা যায় রাজপথে বুলেটের সামনে দাঁড়ানো কোনো আসল বীরের জায়গা সেখানে হয়নি। সব বড় বড় চেয়ার দখল করে বসে আছে পুরনো সব সুবিধাবাদী লোক। তাই আজ কোটি কোটি টাকা খরচ করে তাকে নেতা বানিয়ে ভিডিও বানালেও সাধারণ মানুষের কাছে তা স্রেফ একটা ফাজিলরাম রাজনৈতিক তামাশা ছাড়া আর কিছুই না। ইতিহাসের পাতায় কার ছবি থাকবে আর কার নাম মুছে যাবে, তার ক্ষমতায় বসা কোনো সরকারের বানানো
মিথ্যা ভিডিও দিয়ে ঠিক করা যায় না। ক্ষমতার চেয়ারে বসে তারেক রহমান কি পারবেন আসল বীরদের সম্মান দিতে, নাকি ইতিহাস মুছে ফেলার এই নোংরা খেলায় তারা পুরনো সরকারের পথেই হাঁটবেন? দেশের সাধারণ মানুষ আজ আর বোকা নয়, তারা খুব ভালো করেই জানে বইয়ের পাতায় লেখা বানিয়ে তোলা ইতিহাস আর রাজপথে বুকের রক্ত দিয়ে লেখা আসল ইতিহাসের মধ্যে পার্থক্য কতটা আকাশ আর পাতাল। আসলে এই একটা ঘটনায় চোখ খুলে দিল যে ক্ষমতার মসনদে বসে দল বদলালেও মানসিকতা কতটা একই থেকে যায়। হাফিজউদ্দিন হয়তো নিজের মন্ত্রণালয়ের ভুলটা সবার সামনে ধমক দিয়ে ধরিয়ে দিয়েছেন, কিন্তু প্রশ্ন থেকে যায় নিজের দলের তৈরি এই ইতিহাস চুরির চেষ্টা কি তিনি সত্যিই আটকাতে পারবেন, নাকি রাজনৈতিক চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত আসল সত্যিটাকেই চেপে যেতে হবে? প্রিয় দর্শক, এই পুরো ঘটনা নিয়ে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে একদম সোজা ভাষায় আপনার মতামত লিখে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।